কুয়েতে আটকের পর বেরিয়ে আসে এমপি পাপুলের নানা কুকীর্তি, ছিলেন শ্রমিক, দেশ বিদেশে গড়েছেন অঢেল সম্পদ, নানা অভিযোগ মানব পাচারের। দেশে 3 মাসে করোনা আক্রান্ত 68,000-এর বেশি, অর্ধেকই 15 দিনে। সমন্বয়হীনতা বেড়েছে প্রকোপ, বলছেন বিশেষজ্ঞরা। দাপট কমছে বিশ্বজুড়ে। রাজধানীতে কাল থেকে শুরু আংশিক লকডাউন। পূর্ব রাজাবাজারের কার্যকর রাতের রেড জোন ঘোষণা হলেও কিছুই জানেন না ওয়ারিদ বাংশ। তহবিলের পরও পোশাক খাতে থেমে নেই কর্মী ছাঁটাই, উপায় নেই বলছেন মালিকরা। ছাঁটাই না করতে বিজিএম-এর প্রতি আহ্বান সরকারের। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বয়সসীমা বাড়ছে, মন্ত্রিসভায় অর্থাদেশ সংশোধন, দীর্ঘ সময়ের জন্য বিধান না রাখার পরামর্শ। করোনার ধাক্কায় আসছে বড় ছন্দপতনের বাজেট, উদ্ভাবনীমূলক করার পরামর্শ। 13 লাখ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব অর্থনৈতিক সমিতি। এবং যুক্তরাষ্ট্রে কমিউনি বিক্ষোভের উত্তাপ, ভেঙে দেয়া হচ্ছে মিনিয়াপোলিস পুলিশ ডিপার্টমেন্ট, বেড়েছে বর্ণবাদ বিরোধী বইয়ের চাহিদা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। আমন্ত্রণ নিউজ 24-এর সন্ধ্যার সংবাদে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি শেখ জায়েদ এবং আমি আফরিন আনোয়ার। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। একজন সাধারণ শ্রমিক থেকে তিনি আজ পরিচিত কুয়েত প্রজাতন্ত্রের প্রিন্স হিসেবে। দেশ বিদেশে গড়েছেন অঢেল সম্পদের পাহাড়। তিনি লক্ষ্মীপুর 2 আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুল। রোববার অর্থ ও মানব পাচারের অভিযোগে কুয়েত সিআইডির হাতে আটক হওয়ার পর তার বিরুদ্ধে এমন আরো অনেক কুকীর্তির তথ্য এসেছে নিউজ 24-এর হাতে। বিস্তারিত তুলে ধরছেন লাকমিনা জেসমিন শোভা। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়ার গ্রামের তালাবদ্ধ এই বাড়ি একজন সংসদ সদস্যের, যার বেড়ে ওঠা ঢাকা ও চট্টগ্রামে, কর্মস্থল কুয়েতে। গেল জাতীয় সংসদ নির্বাচনের আগে হঠাৎ করেই এলাকায় এসে মানব সেবার নামে টাকা ঢেলে এমপি বনে যান তিনি এবং তার স্ত্রীও। তিনি লক্ষ্মীপুর 2 আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুল। আওয়ামী লীগের টোটাল নেতাদেরকে একেবারে নিলামে কিনে টাকার বিনিময়ে তিনি জাতীয় পার্টির প্রার্থীকে বসিয়ে দিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে এখানে নির্বাচিত হন। যে আগে তো কইছে উন্নয়ন করবো, এগুলো করবো, সেটা করবো, এখন তো কোনো কিছু করে না। কুয়েতে কার অ্যাম্বাসিডর যাই হাঁটাইছে, সেই অ্যাম্বাসিডর নে না হেমি আমার বড় লোক হইছে। রবিবার কুয়েত সিআইডির হাতে আটক হন। তার বিরুদ্ধে অর্থ ও মানব পাচারের অভিযোগ বহুদিন ধরেই। কুয়েত সিআইডির বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে আসা তথ্য বলছে, কুয়েতে শহীদ ইসলাম পাপলু যে কোম্পানির এমডি ও সিইও, সেই মারাফি কুয়েতিয়া কোম্পানিতে চাকরি দেওয়ার নাম করে বাংলাদেশ থেকে মানব পাচারের মাধ্যমে অন্তত 1,500 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তার কোম্পানির মাধ্যমে কুয়েতে গিয়ে সর্বস্ব হারিয়ে সম্প্রতি দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন এমন কয়েকজন নিউজ 24-এর কাছে অভিযোগের সত্যতা তুলে ধরেন। 9 থেকে 10 মাস কি 11 মাস আমরা এখানে কাজ করছি, ওইখানে অ্যাকাউন্ট কোনো সিস্টেম নাই, ওরা কোনো অ্যাকাউন্ট দিতেছে না, বলতে শুধু অ্যাকাউন্ট আসবে। বাংলাদেশ এমবিসি মানে শহীদ ইসলাম পাপুলের কাছে বড় অঙ্কের কিছু টাকা পাইছে, অথবা এরকম কোনো সুযোগ সুবিধা পাইছে, অথবা সুযোগ সুবিধা দিয়েছে। সে হচ্ছে একজন মানুষরূপী জানোয়ার। যখন আমাদের নিয়ে মরুভূমিতে রাখলো, তখন আমরা বললাম যে সব কোম্পানি 10 টাকা করে দেয়, 20 টাকা করে দেয়, যে নতুন আসার পরে আমাদের তো কিছুই দিলেন না। মারাফির আমান বললো কি যে তোমাদের টাকা না থাকলে তোমরা বালু খাও। দেশে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছাড়াও এমকে গ্রুপের এমডি ও সিইও তিনি। তার এই এমকে গ্রুপের আওতায় নয়া দিগন্ত পত্রিকা, বন্ধ হয়ে যাওয়া দিগন্ত টেলিভিশন ছাড়াও আরও প্রায় ডজন খানেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। একইভাবে কুয়েতে বিশ্বখ্যাত মারাফি কুয়েতিয়ার পাশাপাশি অসংখ্য বৈধ অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে তার। আমাদের দুঃখ এইটা যে আমাদের একজন সাংসদ তিনি স্বতন্ত্র হইতে পারেন, একজন সাংসদ বিদেশে গিয়ে পুলিশের দ্বারা গ্রেফতার হয়েছেন, এইটা দুঃখজনক। তার এই ব্যবসা চালিয়ে যাওয়ার পেছনে স্থানীয় দূতাবাসের হাত আছে বলে ভুক্তভোগী অনেকেই অভিযোগ করছেন।
এমপি পাপুলের আটক হওয়ার খবর প্রচার হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভুক্তভোগীরা তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করতে থাকেন। এর আগে গত ফেব্রুয়ারিতে কুয়েত সিআইডির বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো তার বিরুদ্ধে অর্থ এবং মানব পাচারের অভিযোগ তুলে খবর প্রকাশ করে। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এদিকে লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা ও মানব পাচারের অভিযোগে ৯ জনকে আটক করেছে পুলিশের ঢাকা উত্তর গোয়েন্দা ও সিআইডি। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটককৃতদের কাছ থেকে পাসপোর্ট, মোবাইল ও টাকা উদ্ধার করা হয়। সোমবার রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন জানান, পাচারকারীরা 4টি রুট ব্যবহার করে ভিকটিমদের ভারত, দুবাই, মিশর হয়ে লিবিয়ায় পাচার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারকারীরা জানিয়েছে, লিবিয়ার বেনগাজি, জোয়ারা শহরে তাদের নিজস্ব ক্যাম্প রয়েছে। সেখানে তাদের আটকে রেখে মানসিক নির্যাতন করে টাকা আদায় করে সমুদ্রপথে ইতালি পাঠানো হয়। সমস্ত জায়গাতে তারা কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি করেছে এবং ওই কনসেন্ট্রেশন ক্যাম্পে আমরা যাদেরকে অ্যারেস্ট করেছি, 2 জন 164 করেছে, তারা কিন্তু ওখানে ছিল। তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে, ইতালিতে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার জন্য তারা পৌঁছেও দিয়েছে। তারা আবার ব্যাক করেছে, তারা আমাদের কাছে অ্যারেস্ট হয়েছে এবং ওখান থেকে কনসেন্ট্রেশন ক্যাম্প যারা পরিচালনা করে তাদের তথ্য আমরা পেয়েছি। ওইখানে কনসেন্ট্রেশন ক্যাম্পে তাদের উপর নির্যাতন শুরু করে এবং তার পরিবারের কাছে টাকা দাবি করে তারা তখন হন্য হয়ে যেখান থেকে পারে টাকা সংগ্রহ করে। এবার করোনা পরিস্থিতি। দেশে একদিনে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও 2735 জন। 24 ঘন্টায় করোনায় ঝরে গেল আরও 42 প্রাণ। সোমবার দুপুরে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইনে ব্রিফিংয়ে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। জানান, এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 68,504 জন এবং মোট মৃত্যু 930 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 12,944টি। এছাড়া নতুন করে 657 জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 14,560 জন। ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 12,944টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 4,10,931টি। যা নমুনা পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় তাতে শনাক্ত হয়েছে 2,735 জন এবং এ পর্যন্ত শনাক্ত 68,504 জন। শনাক্তের হার 21.13%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 657 জন, এ পর্যন্ত সুস্থ 14,560 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 42 জন, এ পর্যন্ত 930 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.36%। দেশে পূর্ণ হলো করোনা ভাইরাস শনাক্তের 3 মাস। এই 3 মাসে দেশে মোট করোনা রোগীর সংখ্যা ছাড়িয়েছে 68,000, মৃত্যু 930 ও সুস্থ হয়েছেন 14,000-এর বেশি মানুষ। সরকার স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতার কারণে দ্রুত বেড়েছে রোগীর সংখ্যা, এমন মত বিশেষজ্ঞদের। করোনা ভাইরাস মোকাবেলায় ঢিলে ঢালাভাবে নয়, বরং কোনো ফাঁক না রেখে কাজের পরামর্শ তাদের। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশে করোনা ভাইরাসের রোগী শনাক্ত করতে 8 মার্চ নমুনা পরীক্ষা করতে হয় 120টি। 8 এপ্রিল পর্যন্ত 6,164টি, 8 মে 1,11,454টি ও 8 জুন পর্যন্ত মোট পরীক্ষা করতে হয়েছে 4,10,841টি। যার বিপরীতে 8 মার্চ শনাক্ত হয় 3 জন, 8 এপ্রিল পর্যন্ত 218 জন, 8 মে পর্যন্ত 13,134 জন এবং 8 জুন পর্যন্ত 68,504 জন, যা মোট পরীক্ষার 16.52%। আক্রান্তদের মৃত্যু তথ্য প্রথম দিকে না থাকলেও 8 এপ্রিল পর্যন্ত মৃত্যু হয় 20 জনের, 8 মে পর্যন্ত 206 জন, যা 8 জুনে 930 জনে পৌঁছায়। মৃত্যুহার মোট শনাক্তের 1.35%। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই পরিসংখ্যানই প্রমাণ করে সমন্বয়হীনতার কারণে বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, যার ফলে সাধারণ ছুটির সুবিধাও কাজে লাগানো সম্ভব হয়নি। সরকারি এবং বেসরকারি খাতকে কিভাবে সুসমন্বিত করে একটি করোনা চিকিৎসার একটি অভিন্ন পদ্ধতি সারা দেশে গড়ে তোলা যাবে,
সেই ব্যাপারে এখন পর্যন্ত কোনো পরিকল্পনা প্রণয়ন করা হয়নি। সরকারের পক্ষ থেকে, অধিদপ্তরের পক্ষ থেকে কয়েকটা প্রজ্ঞাপন এবং নির্দেশনা জারি করেই তারা মনে করেছেন তাদের দায়িত্ব পালন হয়ে গিয়েছে। রোগতত্ত্ব বিশেষজ্ঞদের মতে লকডাউনে ভাইরাস নিয়ন্ত্রণে জনগণকে যেমন সম্পৃক্ত করা যায়নি, তেমনি কন্টাক্ট ট্রেসিং এর ধারাবাহিকতাও ধরে রাখা যায়নি সমন্বয়হীনতার অভাবে। আমরা টেস্টের উপরে জোর দিলাম, কিন্তু সেই সঙ্গে যে রোগতাত্ত্বিকভাবে নিয়ন্ত্রণ করবার যে কাজ, কন্টাক্ট ট্রেসিং করা এবং শনাক্ত করে কমিউনিটি থেকে রোগীদেরকে আইসোলেট করা, সেই কাজটি কিন্তু ঠিকভাবে হয়নি। হাসপাতালের জন্য রোগীর চাপটা কমে, সেই কাজটি এটা করলে আমরা আরো ভালোভাবে করতে পারতাম। সেই কাজটি আরো ভালো সমন্বয় করা যেত। সামনের দিনগুলোয় মহামারী নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দেশের সব হাসপাতালের আইসিইউর সংখ্যা এবং করোনা রোগীদের জন্য নির্ধারিত হাসপাতালের আইসিইউ বেডের সংখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী 10 জুনের মধ্যে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের এই তথ্য জানাতে নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে সারা দেশের আইসিইউর সেন্ট্রাল মনিটরিং ব্যবস্থা রয়েছে কিনা তাও জানাতে নির্দেশ দিয়েছেন আদালত। এই সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এসব নির্দেশনা দেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইয়াদিয়া জামান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ছাড়ালো 4,05,000। 24 ঘন্টায় আরও 3,500 প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাস। মোট আক্রান্ত 70,82,000। ব্রাজিলে প্রাণ গেছে 550 মানুষের। মোট মৃত্যু 36,500। আক্রান্ত প্রায় 7 লাখ। আড়াই মাস পর করোনায় একদিনে 400-র কম মৃত্যুর রেকর্ড করেছে যুক্তরাষ্ট্র। মোট প্রাণহানি 1,12,500। মেক্সিকো, পেরুতেও মারা গেছে আরও 5 শতাধিক মানুষ। যুক্তরাজ্য সহ ইউরোপের সব দেশেই অনেকটা কমেছে নতুন সংক্রমণ ও মৃত্যু। সবচেয়ে বিপজ্জনক অবস্থা ভারতে। করোনায় আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে ভারতের মহারাষ্ট্র। এমন পরিস্থিতিতেও লকডাউন শিথিল করা হয়েছে দেশটিতে। খুলে দেওয়া হয়েছে উপাসনালয়। অর্থনীতির চাকা সচল রাখতে ভয় নিয়েই কাজে বেরোচ্ছেন অনেকেই। বিশ্বজুড়ে করোনার প্রকোপ কিছুটা কমায় লকডাউন শিথিল হচ্ছে দেশে দেশে। মৃত্যুপুরীতে পরিণত হওয়া ইউরোপের দেশগুলো লকডাউন শিথিলের পর সংক্রমণ ও মৃত্যুর হার তেমন দেখেনি। আর পুরোপুরি করোনা মুক্ত হলো প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড। গেল 17 দিন ধরে নতুন কোনো রোগী নেই সেখানে। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। আক্রান্ত ও মৃতের দিক থেকে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে দিনে দিনে কমতে শুরু করেছে মৃতের সংখ্যা। আর নিয়ম বিধি মেনে সোমবার থেকে লকডাউন শিথিল করা হয়েছে নিউ ইয়র্কে। প্রায় কয়েক লাখ লোক কাজে যোগ দিবেন এদিন। চীনের পর দ্রুত ভাইরাস ছড়িয়ে পড়ে ইউরোপের দেশ ইতালি, ব্রিটেন, স্পেন ও ফ্রান্সে। ধ্বংসযজ্ঞ চালিয়ে মৃত্যুপুরীতে পরিণত করে এই ভাইরাস। তবে সংক্রমণ ঠেকাতে পারায় ইউরোপে করোনা পরিস্থিতি আগের তুলনায় স্থিতিশীল রয়েছে। আক্রান্ত মৃত্যু তেমন প্রভাব পড়েনি। স্বাভাবিক হতে চলেছে জীবনযাত্রা। করোনামুক্ত হলো প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড। গত 17 দিন ধরে কোনো নতুন রোগী নেই সেখানে। সোমবার জানিয়েছে প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। আমার ছোট্ট করে নাচতে ইচ্ছা করছে। আমরা তুলনামূলকভাবে নিরাপদ আর ভালো অবস্থায় আছি। তারপরও কোভিড সংকটের আগের সেই জীবনযাত্রায় ফেরার সহজ কোনো উপায় এখনো আমাদের সামনে আসেনি। 7 সপ্তাহ টানা লকডাউন চলে দেশটিতে। বেশিরভাগ ব্যবসায়িক প্রতিষ্ঠান রাখা হয় বন্ধ। খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া থেকে বিরত রাখা হয় জনগণকে। লকডাউন কাটিয়ে উঠে কাজে ফিরতে শুরু করেছে মানুষ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ওয়ারির অধিকাংশ মানুষ জানেই না রেড জোন ঘোষণা করে তাদের এলাকা লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে কোনো প্রস্তুতি নেই স্থানীয় থানার। তবে রাজাবাজারের পথগুলোতে ছিল না নিত্যদিনের মানুষের ভিড়। এদিকে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার রাত 12:01 থেকে পরীক্ষামূলকভাবে পূর্ণ লকডাউন কার্যকর করা হবে পূর্ব রাজাবাজারে। তৌহিদ শান্তর রিপোর্ট।
ওয়ারির জনজীবন চলছে সাধারণ 8-10টা দিনের মতোই, পুরোপুরি স্বাভাবিক। চলছে রাস্তার পাশের চা পান সিগারেটের দোকানের বিকিকিনি। রাজধানীর ঘনবসতিপূর্ণ এই এলাকাটি যে সর্বোচ্চ সংক্রমিত, আশেপাশে ঘুরে সেটি বোঝা দায়। যদিও রেড জোন এবং লকডাউন এমন কোনো নির্দেশনা আসেনি বলে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি, তাই ক্যামেরাতেও কিছু বলতে চাননি। শুধু টিভিতে দেখেছে লোকজন লকডাউন করা হবে, কিন্তু কার্যকারিতা তো দেখিনি। এটা আমরা শুনছি, কিন্তু এখনো আমরা বাস্তব দেখিনি। ভিন্ন চিত্র রাজাবাজারে। এখানকার পথগুলো অনেকটাই শুনশান, কিছুটা শঙ্কায় এখানকার বাসিন্দারা। এখন তো লকডাউন বলতেছে, এখন তো আগের মতো তো লোকজন চলাফেরা করতেছে, আসতেছে যাইতেছে। মানে আনুষ্ঠানিকভাবে দেখে না, কিন্তু মানুষের মুখে মুখে শুনছি যে মোটামুটি রেড জোন ঘোষণা করা হয়েছে, লোকজন একটু আতঙ্কে আছে। এই এলাকাটিকেই পূর্ণ লকডাউন ঘোষণা করা হবে। এজন্য একাধিক এনজিও এবং স্থানীয় থানার পুলিশ সদস্যদের নিয়ে সমন্বয় মিটিং সম্পন্ন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মঙ্গলবার শেষ করে দিবাগত রাত্রে 12:01 থেকে আমরা পূর্ব রাজাবাজারকে আমরা এখানে রেড জোনিং করে, এবং এখানে আমরা চাবো যে কিভাবে এর সংক্রমণকে রোধ করা যায়। সেই সভার সিদ্ধান্ত বাস্তবায়নে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সেই মিটিং এ আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে, কয়েকটা জিও এনজিও মিলে আমরা এই কাজটা করব। ইতিমধ্যে পূর্ব রাজাবাজারের কোনো কোনো স্থানে ব্যারিকেডও স্থাপন করা হয়েছে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। বেড়ে চলেছে পোশাক কারখানার শ্রমিক ছাঁটাই। বিভিন্ন শ্রমিক সংগঠনের হিসেবে এরই মধ্যে 50,000-এর অধিক শ্রমিক চাকরি হারিয়েছেন। মালিকদের চুক্তি ব্যবসা টিকিয়ে রাখতে ছাঁটাই না করে উপায় নেই তাদের। এদিকে শ্রমিক ছাঁটাই যাতে আর না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিজিএমইএ সভাপতিকে চিঠি দিয়েছে সরকার। সুলতান আহমেদের রিপোর্টে বিস্তারিত। করোনাকালে সবচেয়ে আলোচিত পোশাক খাত। বিশ্ববাজারে পোশাকের চাহিদা কমে যাওয়ায় ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত মালিকরা কর্মী ছাঁটাই শুরু করেন। আর তা সামাল দিতে আপৎকালীন সময়ে শ্রমিক ছাঁটাই না করতে 5,000 কোটি টাকার তহবিল ঘোষণা করে সরকার। তবে তারপরও থেমে নেই ছাঁটাই। শ্রমিক সংগঠনগুলো থেকে প্রাপ্ত তথ্য বলছে, সাভার ও গাজীপুর এলাকায় ছাঁটাইয়ের হার সবচেয়ে বেশি। এর মধ্যে ক্যাসিওপিয়া অ্যাপারেলস লিমিটেডে 2,500, ক্যাসিওপিয়া ফ্যাশন লিমিটেড এ 1,772 জন, ইউর ফ্যাশন লিমিটেডে 1,111 জন, কাটিং এডস এ 1,100 জন, বেস্টল লিমিটেডে 300 জন, পিকক গার্মেন্টসে 400 জন, জায়েন্ট টেক্সে 400 জন, মেডলার অ্যাপারেলসে 270 জন, ফ্যাশন ফোরামে 200 জন, বিরোজে 300 জন ছাঁটাই হয়েছে গেল কয়েক সপ্তাহে। আমি সাভারেঙ্গে চাকরি করি 8 বছর ধরে, বলে যে তোমার চাকরি নাই, আমরা না খেয়ে থাকা লাগে, কোথাও চাকরি হচ্ছে না, টাকা পয়সা নাই। আমাদের পরিষেবার শেষের দিকে বের করে দিয়েছে 120 জন লোক। শ্রমিক প্রতিনিধিদের অভিযোগ, ছাঁটাইয়ের ক্ষেত্রে মালিকরা তোয়াক্কা করছেন না নিয়ম নীতির। বলছেন হিসেবে সব না আসলেও ছাঁটাই হয়েছে 250,000-এরও বেশি। আশুলিয়া, সাভার, হেমায়েতপুর, মিরপুর সহ বিভিন্ন কারখানায় স্বল্প থেকে অনেক বেশি সংখ্যক শ্রমিক ছাঁটাইয়ের প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। এই শ্রমিক ছাঁটাই এই শিল্প রক্ষার জন্য কোনোভাবেই শুভকর ফল বয়ে আনবে না। তবে মালিকরা বলছেন অনেকটা নিরুপায় হয়েই ছাঁটাই করতে বাধ্য হচ্ছেন তারা। শ্রমিক যারা আছে ধৈর্য ধরতে হবে। রাতারাতি দাবি দেওয়া শুধু করলে হবে না, আগে ব্যবসায় টিকে থাকলে আমাদের সব কিছুই হবে, চাকরি থাকবে, সমস্ত দাবি মিটবে। কিন্তু ব্যবসায় যদি না থাকে তাহলে কিন্তু আমাদের কোনো কিছু হবে না। চাকরি চলে গেলে আশ্চর্য হওয়ার কোনো কারণ থাকবে না। রোববার প্রায় 18,000 শ্রমিক ছাঁটাই হয়েছে স্বীকার করে বিজিএমইএ সভাপতিকে চিঠি দেয় সরকারের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, যেখানে বর্তমান পরিস্থিতিতে আর শ্রমিক ছাঁটাই না করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে পোশাক মালিকদের সংগঠনের এই সভাপতিকে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। কোভিড-19 সংকট সময় বিজিএমইএ সহ সংশ্লিষ্টদের শ্রমিক ছাঁটাই না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার এক অনলাইন ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান। কলকারখানা থেকে শ্রমিক ছাঁটাইয়ের খবর পাওয়া যাচ্ছে, এটি হবে এ সময়ে মরার উপর খাড়ার গায়ের মতো। আমি বিজিএমইএ সহ সংশ্লিষ্টদের বিষয়টিকে মানবিক দিক বিবেচনা নিয়ে সমন্বয়ের আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের বয়সসীমা 65 বছর থেকে বাড়িয়ে 67 বছর করে আইনের সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে দ্য বাংলাদেশ ব্যাংক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2020 এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই তথ্য জানান। মন্ত্রিসভার বৈঠকে আইনমন্ত্রী, অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। এর আগে সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ সচিবালয় কমিশনের 31তম বৈঠক। তো বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 প্রেসিডেন্টস অর্ডার যেটা 127 ছিল, তার আর্টিকেল 10-এর ক্লজ 5-এর একটা বিধান ছিল যে সেই অনুযায়ী গভর্নরের মেয়াদকাল 4 বছর এবং তারকে পুনঃনিয়োগ দেওয়া যাবে। এবং কিন্তু উক্ত ক্লজ 5-এর শর্তাংশে উল্লেখ ছিল যে 65 বছর বয়সের পর আর কোনো ব্যক্তি বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে আসীন থাকতে পারবে না। বাস্তব আলোচনা পরে মন্ত্রিপরিষদ সভাতে সিদ্ধান্ত হয় যে এটাকে এক্সটেন্ড করে 67 বছর করা যেতে পারে। এদিকে আপৎকালীন সময়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরের বয়সসীমা বাড়ানো নেতিবাচক হিসেবে দেখছেন না সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। তবে দীর্ঘমেয়াদে এই বিধান না রাখার পরামর্শ দিয়েছেন তিনি। নিউজ 24-কে এসব কথা বলেন সাবেক এই গভর্নর। হাইকোর্ট এর জজদের ব্যাপারে বোধহয় 67 বছর আসছে, এটা অ্যাপিলেট ডিভিশনে এবং হাইকোর্ট ডিভিশন দুটোই থাকতে পারে, অথবা শুধু অ্যাপিলেট ডিভিশনে বোধ করে আছে 67 বছর। সেটাকে ফলো করে একটা 67 বছর মানে একটা শিথিল করা হয়েছে, কিন্তু এটা কোনো ক্রমে যেন ইনডেফিনিট না হয়, অনির্দিষ্টকালের জন্য যেন না হয়, 1-2 বছরের জন্য বর্ধিত করা যেতে পারে। সংবাদের পর্যায়ে বিরতি নিচ্ছে, আরো খবর নিয়ে ফিরছে একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যার সংবাদ। করোনা ভাইরাস প্রতিরোধে সহায়তা করতে চীনের 10 সদস্যের মেডিকেল টিম এখন ঢাকায়। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের 10 সদস্যের এই টিমে রয়েছেন অভিজ্ঞ চিকিৎসক, নার্স ও প্রযুক্তিবিদ। সোমবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী A.K. আব্দুল মোমেন ও চীনের রাষ্ট্রদূত লি জেমিং। চিকিৎসা টিমটি আগামী 2 সপ্তাহ বাংলাদেশে অবস্থানকালে রোগী দেখার পাশাপাশি মনোনীত হাসপাতাল, কোয়ারেন্টাইন সেন্টার এবং পরীক্ষার সাইটগুলোতে কাজ করবেন। বাংলাদেশি সহযোগীদের সঙ্গে মহামারী মোকাবেলা নিয়ে আলোচনা করবেন এবং নিয়ন্ত্রণ ও চিকিৎসার জন্য নির্দেশনা ও প্রযুক্তিগত পরামর্শ দেবেন। আসছে বাজেট নিয়ে এবার আমাদের বিশেষ আয়োজন। করোনার ধাক্কায় বড় ছন্দপতনের বাজেট তৈরি করতে হচ্ছে সরকারকে। টানা 1 দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকা সরকার এর মধ্যে 11টি বাজেট তৈরি করেছে। অভিজ্ঞতার পাল্লা ভারী হলেও আসছে বাজেট বাস্তবায়নে বড় ধাক্কা সামলাতে হবে সরকারকে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, করোনাকালীন দুর্যোগকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে আসছে বাজেট করতে হবে অভিনব ও উদ্ভাবনীমূলক। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত 48 বার পাশ হয়েছে জাতীয় বাজেট। 1972 সালে ঘোষিত প্রথম বাজেটের আকার 786 কোটি টাকা হলেও গাণিতিক হিসাবে তা বেড়েছে বহুগুণ। প্রায় 712 গুণ বেড়ে আসছে বাজেটের আকার হচ্ছে 5,68,000 কোটি টাকা। করোনাকালীন এই সময়েও অভ্যন্তরীণ সম্পদ আহরণ বা রাজস্ব আদায়ে রাখা হচ্ছে বড় উচ্চাকাঙ্ক্ষা। এনবিআর এর লক্ষ্য ধরা হচ্ছে 3,30,000 কোটি টাকা। রাষ্ট্র ক্ষমতার টানা 3 মেয়াদে এ পর্যন্ত 11টি বাজেট পাশ করেছে আওয়ামী লীগ সরকার। তবে করোনার ছোবলে এবারই প্রথম বড় ছন্দপতন। 2010, 11, 12, 13 অর্থ বছরগুলোকে আমি একটু ভিন্নভাবে মূল্যায়ন করি, কারণ সেই সময় সরকার যে সমস্ত সংস্কারধর্মী পদক্ষেপ নিয়েছে বাজেটের পাশাপাশি, সেগুলি বাংলাদেশে প্রবৃদ্ধিতে বড় ধরনের অবদান রেখেছে। দুঃখের বিষয় যে 2012-13 পরের থেকে এই সংস্কারমুখী উদ্যোগগুলো একটু স্তীমিত এবং ম্রিয়মাণ হয়ে গেছে। করোনাকালীন এই সময়ে অপ্রাতিষ্ঠানিক খাতে বিপুল সংখ্যক জনগোষ্ঠী কর্মহীন হয়ে পড়েছে। শুধু তাই নয়, সিপিডির এক সমীক্ষা বলছে করোনাকালে উৎপাদন উল্লেখযোগ্য হারে কমেছে। বড় প্রতিষ্ঠানের 50%, মাঝারি খাতে 36% এবং ক্ষুদ্র প্রতিষ্ঠানের উৎপাদন কমেছে 33%। শিল্পকে পুনরুজ্জীবিত করতে হবে,
শিল্প ইতিমধ্যে এই 2-2.5 মাসে মুখ থুবড়ে পড়েছে, ব্যবসা বাণিজ্য সমস্ত স্থবির হয়ে গেছে। এটাকে রাইট ট্র্যাকে নিয়ে আসতে হবে, তা না হলে যেটা হবে কর্মসংস্থান সংকুচিত হবে। কৌশল হবে যথার্থ বাস্তবায়ন, দ্রুত বাস্তবায়ন, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, অবকাঠামো, এগুলো তো অবশ্যই প্রাধান্য অব্যাহত থাকবে। আমাদের অর্থনীতি পুনর্জীবনের ক্ষেত্রে এই প্রাধান্যগুলো আমাদের মৌলিক চাহিদা হিসাবে বিবেচিত হবে। চলমান এই দুর্যোগকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে আসছে বাজেট, তাই বাড়তি উদ্ভাবনীমূলক করার পরামর্শ এই অর্থনীতি বিশ্লেষকের। আমরা একটি রূপান্তরমুখী পরিবর্তনের লক্ষ্যে যে সমস্ত সংস্কারগুলি আমাদের থমকে আছে, আমাদের ব্যাংকিং খাতে, পুঁজিবাজারে, কর আহরণের ক্ষেত্রে, সেই সমস্ত জায়গাগুলিতে আমরা আরো গুরুত্ব আরোপ করে একটা নতুন ধারণা, নতুন ধারার সৃষ্টি করতে পারবো, এইটি প্রত্যাশা। বাংলাদেশের সম্ভাবনাময় খাত চিহ্নিত করে বিনিয়োগ আকর্ষণে বিশেষ পদক্ষেপ না নেওয়া গেলে অর্থনৈতিক পুনরুদ্ধার সম্ভব নয় বলে মত সংশ্লিষ্টদের। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। করোনা মোকাবেলায় অঘোষিত লকডাউনের 66 দিনে দেশের প্রায় 6 কোটি মানুষ নতুন করে গরিব হয়েছে বলে দাবি বাংলাদেশ অর্থনীতি সমিতির। সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে 2020-21 অর্থ বছরের জন্য বিকল্প বাজেট প্রস্তাবনা উপস্থাপনায় সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর আবুল বারাকাত এমন দাবি করেন। আবুল বারাকাত বলেন, করোনার কারণে দরিদ্র মানুষের বেহাল অবস্থা। লকডাউনের 66 দিনে নবদরিদ্র ও অতি দরিদ্র সৃষ্টি হলেও অতি ধনী শ্রেণীর ওপর এর কোনো প্রভাব পড়েনি। ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে এককালীন 20,000 টাকা দেওয়ার প্রস্তাব করেন আবুল বারাকাত। আগামী 2020-21 অর্থ বছরের জন্য 12,96,600 কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব দিয়েছে অর্থনীতি সমিতি। বিশাল আকারের এই বাজেটে রাজস্ব লক্ষ্য ধরা হয়েছে 12,61,000 কোটি, আর ঘাটতি ধরা হয়েছে 1,35,000 কোটি টাকা। অনেক বিনিয়োগ অনু ব্যবসায়ী যারা ফেরিওয়ালা, হকার, ভ্যান গাড়িতে বিক্রয় করা জিনিস, চা পান দোকানদার, এদের সংখ্যা বাংলাদেশে প্রায় 47 লক্ষ। লকডাউনের 66 দিনে নিঃস্ব। বাংলাদেশ অর্থনীতি সমিতির এই বাজেট প্রস্তাবনা হলো এই যে এদের এই 47 লক্ষর জন্য এককালীন প্রত্যেককে 20,000 টাকার অনুদান। সংবাদ আবারও বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। সন্ধ্যার সংবাদে আবারও স্বাগত। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্যের সংবাদ। আড়াই মাস বন্ধ থাকার পর বেনাপোল স্থল বন্দর দিয়ে আমদানি শুরু হয়েছে। সোমবার সকাল থেকে ওপারের ট্রাক ঢুকতে শুরু করেছে বাংলাদেশে। এর আগে পরীক্ষামূলকভাবে 24টি ট্রাক পণ্য নিয়ে বেনাপোলে প্রবেশ করে। এই বন্দর দিয়ে রপ্তানিও শিগগিরই চালু হবে বলে জানা গেছে। রিপন হোসেনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। বেনাপোল স্থলবন্দর থেকে কলকাতা শহরের দূরত্ব মাত্র 83 কিলোমিটার। এই পথে কলকাতা থেকে মাত্র 3 ঘন্টায় বেনাপোলে পণ্যবাহী ট্রাক পৌঁছাতে পারে। তাই এই বন্দরের গুরুত্ব দেশের অন্য যে কোনো স্থলবন্দরের চেয়ে বেশি। করোনা সংকটে বাংলাদেশ ভারত দুদেশে চলা লকডাউনের কারণে আড়াই মাস বন্ধ থাকে আমদানি রপ্তানি। এই সময়ে অন্তত 5,000 ট্রাক আমদানি পণ্য নিয়ে ভারতের পেট্রাপোলে আটকে পড়ে। এতে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। কয়েক দফায় বাণিজ্য চালুর প্রস্তুতি নেওয়া হলেও পেট্রাপোলে স্থানীয়দের বাধায় তা হয়নি। অবশেষে সোমবার সকাল থেকে পণ্য আমদানি চালু হওয়ায় খুশি বন্দর সংশ্লিষ্টরা। যেসব আমদানিকারকের পচনশীল দ্রব্য থাকে তাদের তো মনে করেন যে আরো অনেক বেশি ক্ষতির সম্মুখীন হয়। তারা দেখা যাচ্ছে যদি এক সপ্তাহ যে কোনো কারণে 3 দিন 4 দিন যদি আপনার বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে পচনশীল দ্রব্য যারা আমদানি করে ওনারা সবচেয়ে বড় মনে করেন যে ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়। তা আশা করি যে গভর্নমেন্ট যে দৃষ্টিতে দিয়েছেন, কাস্টমসরা যদি সেই দৃষ্টিটা আমাদের দিকে দেন, তাহলে আমরা সব ব্যবসায়ীরা কিন্তু আরো অনেক লাভবান হব। এর আগে রোববার দুদেশের স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিতে ভারত থেকে 24টি ট্রাক ঢুকে বাংলাদেশে। সংশ্লিষ্টরা বলছেন, স্বাস্থ্যবিধি মেনে দুদেশের বাণিজ্য চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমদানির জন্য বেনাপোল পোর্ট দিয়ে প্রবেশ করছে। যতটুকু জানা যাচ্ছে, ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক কাজ শুরু করার প্রচেষ্টা চলছে। স্বাভাবিক সময়ে এই বন্দর দিয়ে প্রতিদিন গড়ে 600 ট্রাক যাতায়াত করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সন্ধ্যার সংবাদে সময় হলো আরো একটি বিরতির, সাথে থাকুন।
বিরতির পর আবার স্বাগত। এবারে নিউজ 24 আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার ঘটনা 2 সপ্তাহ পার হলেও বিচারের দাবিতে কমছে না বিক্ষোভ। চলমান বিক্ষোভে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় ওয়াশিংটন ডিসি থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জর্জ ফ্লয়েড হত্যার জেরে আলোচনায় আসা মিনিয়াপোলিসের স্থানীয় কাউন্সিল সদস্যরা সেখানকার পুলিশ বিভাগই ভেঙে দেওয়ার কথা বলেছেন। পুলিশ খাতে বাজেট কমিয়ে শিক্ষা খাতে তহবিল বাড়ানোর মত অনেকেরই। যুক্তরাষ্ট্রে চলমান বর্ণবাদ বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির বাইরেও। যুক্তরাজ্যের ব্রিস্টলে 17 শতাব্দীর প্রভাবশালী এক দাস ব্যবসায়ীর মূর্তি ভেঙে নদীতে ফেলে দেন বিক্ষোভকারীরা। এই আন্দোলনের মধ্যে যুক্তরাষ্ট্রে ব্যাপক চাহিদা বেড়েছে বর্ণবাদ বিরোধী বইয়ের। যুগে যুগে কৃষ্ণাঙ্গদের ওপর নিপীড়ন অত্যাচারের ইতিহাস জানতে বুক স্টলে বেশ ভিড় বেড়েছে। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। যুক্তরাষ্ট্রে ফ্লয়েড হত্যার পর বেড়েছে বর্ণ বৈষম্যর ইতিহাসের বইয়ের চাহিদা। এর জেরে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে মার্কসের বইয়ের দোকানে কৃষ্ণাঙ্গদের নিয়ে লেখা বইয়ের খোঁজে আসছেন অনেকে। বইয়ের মধ্যে নাগরিকদের অধিকার আন্দোলন থেকে শুরু করে কৃষ্ণাঙ্গদের আন্দোলন, ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র এবং ম্যালকম এক্সের হত্যাকাণ্ড থেকে শুরু করে লস অ্যাঞ্জেলসে রডনি কিংকে মারধরের ঐতিহাসিক ঘটনা জানার আগ্রহ বেড়েছে। শ্বেতাঙ্গরা সব সময়ই কৃষ্ণাঙ্গদের উপর নিপীড়ন চালিয়ে যাচ্ছে। বিংশ শতাব্দীতে এসেও মোটেই তা কমেনি। আমি যেসব ইতিহাসের ক্লাস নিয়েছি, আমার স্কুলে যে বই পড়তে দেওয়া হয়েছিল সেখানে এসব জানতে দেওয়া হয়নি। পাঠ্য বইয়ের কোথাও এই সম্পর্কে কোনো লেখা নেই। 31 বছর ধরে এসব না জেনে রয়েছি। কালোদের সম্পর্কিত নন ফিকশন বই উই আর ডিফারেন্ট উই আর দ্য সেম ছাড়াও বাচ্চাদের বইসহ অ্যামাজনে.com এর সেরা বিক্রয়কারী তালিকায় শীর্ষস্থানে রয়েছে। 1960 সালে অকল্যান্ডে ইন্ডিপেন্ডেন্ট ব্ল্যাক বুক স্টোর প্রতিষ্ঠিত হয়। মার্কাস নামে সর্বাধিক পরিচিত এই বুক হাউসটি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এই ছিল এখনকার সংবাদ আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।